প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইলিয়াস হোসেন, হেড অফ নিউজ RTV, রয়েছেন ডাক্তার তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে। ইলিয়াস হোসেন, সবকিছু ঠিকঠাক চলছে তো? এই মুহূর্তে যারা রাজনীতিতে খুবই সম্পৃক্ত, বিশেষ করে দেশের তো এখন প্রধান দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরপরে তারুণ্য নির্ভর দল আছেন এনসিপি, পুরনো দল আছে জামাত, এরাই বেশি অ্যাক্টিভ আর কি রাজনীতিতে। অন্যরা যারা ইসলাম পছন্দীয় যে দলগুলো আছে, ইসলামপন্থী যে দলগুলো আছে, সেগুলো চেষ্টা করছে। কিছু বাম দলও আছে মাঠে। তো সেই অর্থে রাজনীতি নির্দিষ্ট কোনো একটা ওয়েতে যে চলছে এরকম মনে হচ্ছে না। কেউ চাচ্ছে সংস্কার, কেউ চাচ্ছে নির্বাচন, রোডম্যাপ ঘোষণা হোক। আবার এই চাওয়াটার যে প্রক্রিয়া, সেটা কখনো রাজপথ বন্ধ করে, কখনো বা সভা সেমিনারের মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু রাজনীতির যে একটা গতি প্রবাহ, সেই জিনিসটা খুব একটা দৃশ্যমান না আর কি। কিছুটা স্ক্যাটার্ডলি এরা মুভ করছে আর কি। আমরা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনটা দেখেছি, তখন যে পরস্পরের সাথে সমন্বয়, তারপরে দেশ জাতির কল্যাণে তারা কাজ করবে যে অ্যাক্টিভিটিটা ছিল, ওরকম এখন সমন্বয় দেখছি না রাজনীতিতে। কিছুটা বিশৃঙ্খল অবস্থার মতোই মনে হচ্ছে। বিএনপি যেহেতু বড় দল, তাদের কার্যক্রমও সারা দেশব্যাপী আছে, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে যে একটু সমন্বয়ের ঘাটতি রয়ে গেছে। পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা যে একটি নির্দিষ্ট চাওয়া পাওয়ার মধ্যে আসবে, যেখান থেকে আপনার স্পষ্ট হবে যে মানুষের কল্যাণে ওনারা বলছেন বা করছেন, সেই জায়গাটা না একটু খাপছাড়া খাপছাড়া লাগছে আর কি। বা সরকারের তরফ থেকেও দেখছি রাজনৈতিক দলগুলোকে মাঝে মাঝে ডাকছে, আমন্ত্রণ করছে, কিন্তু রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিগুলো নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গিও কোনো কোনো ক্ষেত্রে একটু বৈষম্যেরও মতো মনে হয় আর কি। তো ফলে যদি সর্বোপরি বলতে চাই, রাজনীতিটা এই সময় যেন কেমন একটু সমন্বয়হীনতায় ভুগছে বাংলাদেশের রাজনীতি, এরকম মনে হচ্ছে আর কি। এতে সাধারণ মানুষ তো হতাশ হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক। সাধারণ মানুষ তো সাধারণ চিন্তাই করে। তারা খুব যে অসাধারণ চিন্তা করে তা না। সে চায় তার নির্দিষ্ট যে কিন্তু তাদের কাজটা। চিন্তা তো কিন্তু যথার্থ। হ্যাঁ, তা তো বটেই। তো শেষ পর্যন্ত তো মানুষ। জি। আর আমি দশটাই দেশের কথা বলি, দেশপ্রেমের কথা বলি। দেশ তো একটু জড় বিষয়। দেশটা তখনই প্রাণবন্ত যখন দেশের মানুষগুলো আ সাউন্ড থাকে আরকি। তা আমাদের চেনা জানা পরিবেশে আমরা কি দেখি? যে লোকটা চাকরি করে বা ব্যবসা করে, সে চায় যে নিরাপদে তার অফিসে বা তার কর্মসংস্থানে যাবে। আবার নিরাপদে সে বাসায় তার পরিবারের কাছে ফিরবে। মাঝখানে সে ছিনতাইয়ের শিকার হবে না, সে দুর্ঘটনার শিকার হবে না, সে রাজনৈতিক মবের শিকার হবে না। এগুলো সে প্রত্যাশা করে। যখন দেখে যে এই জায়গাগুলোতে ব্যাঘাত ঘটছে, তখন মানুষ হতাশ হয়। তখন যে দীর্ঘ হাসিনা রেজিম ছিল, তখন যেরকম মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষের এখন প্রত্যাশা যে কারণে আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেগুলোর যাতে পুনরাবৃত্তি না হয়। খুব সাধারণ ছোট, ছোট চাওয়া। আপনি যদি দেখেন ঢাকা শহরে ট্রাফিকের ব্যবস্থাটা যদি দেখেন, কি ভয়ংকর! আপনার যেখানে সেখানে বাস দাঁড়াবে, যেখানে সেখানে প্যাসেঞ্জার তুলবে, রাস্তা যেখানে সেখানে কাটা থাকবে। কোনো ধরনের নিয়ম নীতি নাই। আপনি কোথাও আছে যে দেখবেন সিগন্যাল বাতি আছে, আবার কোথাও বা হাতি ভরসা ট্রাফিকের। আবার কোথাও ট্রাফিক নাই। এই যে দুরবস্থা, এটা পরিবর্তন করার জন্য যে খুব বেশি কিছু দরকার, সেরকম কিন্তু মনে হয় না। কিন্তু যদি আমরা এই যে সরকারের কাছে মানুষ একটা সিস্টেম আশা করেছিল, একটা সুশৃঙ্খলভাবে সব চলবে, তা কিন্তু হচ্ছে না। এই গত ১০ মাস প্রায় হয়ে এলো। তো খুব বড় ধরনের কোনো পরিবর্তন আমরা দেখছি না। তবে কোথাও, কোথাও সংস্কারের পরামর্শ, সুপারিশ এগুলো আসছে। ওগুলো যদি বাস্তবায়ন হয় বা প্রকাশিত হয়, তাহলে হয়তোবা মানুষ আবার আশার আলো দেখতে পারবে যে না, একদম চুপচাপ নেই, কিছু কাজ হয়েছে। কাজগুলো কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তো মানুষ জানতে পারে না, যে কারণে হয়তো বুঝতে পারে নাই। কিন্তু মানুষের খুব প্রত্যাশা যে ভাই আমি তোমারটা খাবো না। সরকারের কাছে খাবারও প্রত্যাশা করে না সে। কিন্তু নিজের কাজটা সে যাতে নিরাপদে করতে পারে, সেই জিনিসটা চাচ্ছে। এবং এটা যতদিন না হচ্ছে, সেটি আপনি ধরেন যে বিদায় নিয়েছে আওয়ামী লীগ সরকার, বা এখন আছে অন্তর্বর্তী সরকার, বা ভবিষ্যতে যারা আসবে, ওই কাউকেই আ ম ব্ল্যাংক চেক দিতে চায় না মানুষ। মানুষ চায় যে তারা যাতে মানুষের কথাটা ভাবে। তো সেক্ষেত্রে আপনার বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, দেশের তো অনেক মানুষ, ১৭ কোটি মানুষ। সবাই তো রাজনীতি করে না। সবাই রাজনীতি সচেতনও না কিন্তু। কিন্তু সব ধরনের মানুষের চাওয়া একটা, যে নিরাপদে সে থাকতে চায়। রাইট। তার যে মৌলিক অধিকারটুকু, সেটুকু যেন রাষ্ট্র তাকে নিশ্চিত করে। ডক্টর জাবিন, আমরা একটা সংকটের মধ্যে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। কেউ বলছেন এই সংকটের জন্য রাজনৈতিক দল দায়ী, কেউ বলছেন সরকার তার যথার্থ ভূমিকা রাখতে পারছে না। আপনার মতামত কি? আমার
মতে এটা দুই পক্ষেরই এটার দায় আছে। কারণ আগে জুলাই গণ অভ্যুত্থানে যেরকম সব ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলার প্রায়োরিটি ছিল একটা, ফ্যাসিস্টের পতন এবং স্বৈর শাসক থেকে এই দেশকে মুক্ত করা। এখন কিন্তু এক একটা রাজনৈতিক দলের প্রায়োরিটি এক একটা। সো এই জায়গাটাতে একটা স্বার্থের দ্বন্দ্ব বা প্রায়োরিটির একটা দ্বন্দ্ব আছে এবং সরকারটা সবার গণ অভ্যুত্থান পরবর্তী একটা ভঙ্গুর অবস্থায় একটা ঐতিহাসিক মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং এই ৮-৯ মাস বা ১০ মাস পরে এখন সব পক্ষের মত রক্ষা, তাদের স্বার্থ রক্ষা, তাদের প্রায়োরিটি রক্ষা করা, পাশাপাশি সরকারের যেগুলা রুটিন দায়িত্ব অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা সহ পুরো দেশটাকে একটা রাষ্ট্রকে চালানো, এই সব কিছুর সমন্বয় করার আমার মনে হয় যে স্পেশাল একটা সিচুয়েশনে আমার কাছে মনে হয় দুই পক্ষের দায়ে কিন্তু এখন নানা সংকট দেখা দিচ্ছে। তবে এটাও ঠিক, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে যে এখন এই যে দেশের যে অবস্থা বা একবার সংকট হচ্ছে, আবার বৈঠক হচ্ছে, ডায়ালগ হচ্ছে, এক ধরনের শান্ত পরিবেশ তৈরি হচ্ছে, আবার একটা সংকট আসলে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এই চর্চাটা একদিক থেকে আন্ডারস্ট্যান্ডেবল, যে এটা হওয়ারই কথা ছিল, যেহেতু ১৬ বছর টানা এক ধরনের একটা ফ্যাসিস্ট একটা রেজিম চলার পরে যখন এটা থেকে মুক্ত হওয়ার পর এখন যখন সব ধরনের অঙ্গন মুক্ত, তখন এই ধরনের একটা পরিস্থিতি আসাটা অনেকটাই স্বাভাবিক বলে আমি মনে করি। তবে প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দল কিন্তু এবং সরকারকে সহযোগিতা করা উচিত। পাশাপাশি সরকারেরও, এই যে ভাই যেটা বললেন যে সাধারণ মানুষ কিন্তু আসলে নিজেদেরটাই মানে ভালো থাকতে চায়। এই যে তারা নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ, এগুলোর থেকে তাদের যে বাসা থেকে বের হয়ে, ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে বাসা ফেরা পর্যন্ত যে দুর্ভোগ, যে সারাদিনের যে অশান্তি, এটা থেকে আসলে মুক্ত হতে চায়। তারা সবসময় ভাবে যে রাজনৈতিক দলগুলো এসেই কে ক্ষমতায় যাবে, কে নিজেরটা আগে আদায় করে নিবে, এই যুদ্ধে নেমে যায় এবং আমরা সাধারণ জনগণকে ভুলে যাই। কিন্তু গণ অভ্যুত্থানটা কিন্তু সফল হয়েছিল এই সাধারণ জনগণের। তো আমার মনে হয় যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষ এবং সরকার দুই পক্ষেরই আসলে সাধারণ মানুষের কথাটা মাথায় রাখা উচিত, কারণ তাদের জন্যই আজকে তারা দায়িত্বে আছে। ইলিয়াস হোসেন, আমরা লক্ষ্য করছি যে সরকারের যা করার দরকার ছিল সেটি সরকার যথার্থভাবে করতে পারেনি। বিশেষ করে আমরা বারবার বলি যে প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল সরকার, কিন্তু সেটা শুরু থেকে আমরা একটু ঘাটতি দেখেছি। রাজনৈতিক দলগুলো তাদের যে দায়িত্বশীলতা পরিচয় দেওয়া দরকার ছিল, বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, যাদেরকে আমরা বলছি যে একটা সুষ্ঠু নির্বাচন হলে এই দলটি ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারাও কিন্তু যথার্থ দায়িত্ব পালন করছে এমন মনে করার কোনো কারণ নেই। এটা সাধারণ মানুষের অভিযোগ। তাদের কাছে প্রত্যাশার যে মাত্রাটা ছিল সেখানেও কিছুটা হুঁচট খেয়েছে এবং সরকারের কাজকর্ম তারা অনেকটাই আশাবাদী হতে পারছে না। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এতে বেরোনোর উপায় কি? নানান রকম সমালোচনা বিতর্ক থাকলেও সরকারকে অস্বীকার করছে না কিন্তু কেউ এখনো। যেমন বিএনপির কথা বললেন, বিএনপি কিন্তু এই শেষ যে প্রেস কনফারেন্সটি করেছে তারা স্থায়ী কমিটির বৈঠকের পরে, সেখানে বলেছে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় সরকার, তাহলে তাকে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এই কথাও একটু প্রণিধানযোগ্য, যে বলে নাই যে সহযোগিতা করবে না বা তারা অব্যাহত রাখবে না তাদের এই সহযোগিতা। তার মানে তারা নির্বাচন চাচ্ছে, সরকারকে সহযোগিতাও করতে চাচ্ছে। সেটা এখানে একটা যোগ করতে চাই, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে পেশাজীবী বা কোনো গোষ্ঠীর আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলো থাকেই, নেপথ্যে থাকুক বা সরাসরি থাকুক। অভিযোগের তীরটি কিন্তু বিএনপির দিকে যাচ্ছে এখন যে আন্দোলনগুলো হচ্ছে, এটাকে কিভাবে দেখবেন? না, একটা জিনিস তো স্বাভাবিক, যেহেতু দেশে বড় রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মী সারা দেশে আছে, প্রতিটা গ্রামে তাদের সংগঠন আছে এবং এই পট পরিবর্তন হওয়ার পরে
তাদের নামে কিছু সমালোচনা বদনামও এসছে যে আওয়ামী লীগের লোকের যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বা বালুমহল জলমহল এরকম নানান জায়গায় বিএনপির লোকরা প্রভাব বিস্তার করছে, এরকম কিন্তু এসছে। আমার জানা মতে বা আমরা দেখেছি যে প্রায় 4,000 নেতাকর্মীকে বিএনপি শাস্তি দিয়েছে, বহিষ্কার করেছে বা নানান রকম তারা মামলা পর্যন্ত করেছে তাদের কোনো কোনো নেতাকর্মী নামে। এরপরেও যে খুব একটা কন্ট্রোল এসছে এটা কিন্তু বলা যাবে না। প্রতিদিনই কোনো না কোনো দুঃসংবাদ বিএনপির থেকে পাওয়া যাচ্ছে যে নেতাকর্মীরা বেপরোয়া হয়ে গেছে। এটা একটা অনেকটা মনস্তাত্ত্বিক ব্যাপার আর কি, যে একটি দল পাওয়ার পার্টি রাজনীতি করছে বিএনপি কিন্তু বরাবর। তো বিএনপি কখনো বিরোধী দলে প্রধান বিরোধী দল, কখনো ক্ষমতাসীন দল। তো সেই দলটি যখন 16-17 বছর নির্বাচন করতে পারেনি বা ঠিকমতো মুভ করতে পারেনি রাস্তায়, বা ব্যক্তিগত জীবনও তাদের বিপন্ন হয়ে গেছিল, তো তারা এখন এই পট পরিবর্তন হওয়ার পরে কিছুটা বেপরোয়া, কিছুটা তর সইছে না এরকম অ্যাটিচিউড কোনো কোনো জায়গায় তারা শো করেছে। এ কথাও যেমন সত্য, আবার রাজনীতিতে তো আপনি জানেন যে শেষ বলে কোনো কিছু নেই, আজকে যে মিত্র কালকে সে শত্রু, এরকম নানান ধরনের ঘটনাই ঘটে। তো সেই অর্থে এক ধরনের এই অভ্যুত্থানকারীদের মধ্যে বা অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাস কোথাও কোথাও জমার চেষ্টা করছে। আমার ধারণা যে যারা এই অভ্যুত্থান বিরোধী রাজনৈতিক শক্তি বা বিভিন্ন ধরনের গোয়েন্দা বৃত্তি এইগুলোর মধ্যে থাকে, রাজনীতিতে থাকে, তো তারা তো বসে নাই, তারাও খুব চেষ্টা করছে যে অভ্যুত্থানকারী যে দলগুলো তাদের মধ্যে যদি একটা বিরোধ তৈরি করা যায়, একটা দূরত্ব তৈরি করা যায়, এই সুযোগে ফ্যাসিবাদের অনুসারী যারা তারা অন্য নামে ভিন্নভাবে আসতে পারে, রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, এই চেষ্টাগুলো থাকতে পারে। আর ওগুলোর কারণেও বিএনপির দিকে যে তীর যাচ্ছে, বদনাম আসছে, একেবারে আপনি আলোচনার জন্য কথাটা ভালো, হয়তো আপনি সিদ্ধান্তে বসতে পারবেন না আসলে কে করছে বা কি করছে। কিন্তু একটি কথা আপনি বলেছিলেন যে সরকারের প্রতি প্রত্যাশা যেরকম ছিল সরকার এই করবে, সেই অনুযায়ী হচ্ছে না। আসলে আপনি করবেন কিভাবে? দেখেন এই যে 15 বছর এই আমলারাই তো আপনার আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা ছিল। আমরা দেখেছি ইউনিফর্ম পরে তারা নির্বাচনের হয়তো নমিনেশন পেপার জমা দিতে গেছে, সেখানে স্লোগান দিয়েছে। সেই লোকগুলো তো রয়ে গেছে বিভিন্ন জায়গাতেই, এবং তারা তো একেবারে বসে নেই। আপনি এখন যে সচিবালয়ের আন্দোলন লক্ষ্য করেছেন যে তারা কিছুটা নিবর্তনমূলক মনে হতে পারে আইনটা, যে কারণে তারা আন্দোলনে ডাক দিয়েছে যে সরকারি কর্মচারীদের চাকরি চলে যেতে পারে যদি তার চাকরি বিধি অনুযায়ী না চলে, এটা সেটা বলেছে। কিন্তু একথাও তো সত্য যে তারা সরকারকে কতটুকু সহযোগিতা করছে। অনেক জায়গায় অনেক কাজের যে স্লো, এমনি জানি সরকারি কাজ খুব দেরিতে হয়, তো তারপরে এই সরকারকে তারা কতটা হেল্প করছে। আমার মনে হয় পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বলেই সরকারের অনেক ভালো উদ্যোগও দৃশ্যমান হচ্ছে না। এটা একটা সমস্যা হতে পারে। দ্বিতীয় আরেকটা বিষয় হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা বুঝি কিন্তু যে জরুরি যে বিষয়গুলো সেগুলো সংস্কার করা বা রুটিন ওয়ার্ক করে একটি নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে এই যে 15-16 বছরের মানে আপনার অনাচার বা যে রাষ্ট্র যেভাবে চলেছে, সেইখান থেকে ফেরানোর জন্য হয়তো সরকার বাড়তি কিছু কাজে হাত দিয়েছে। শুধু নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য বা যে যে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিল সেগুলোকে নিরপেক্ষ একটা আদলে আনতে সময় মনে একটু বেশি লাগছে। আর এই সরকার অনেকগুলো কাজে হাত দিয়েছে, আপনি জানেন উন্নয়নমূলক কাজকর্ম তারা করছে। তো এত বেশি কাজ হাতে নেওয়ার ফলে আমার মনে হয় যে সব দৃশ্যমান হচ্ছে না অনেক সফলতাই। হয়তো একটা সময় পরে দেখা যাবে যে হ্যাঁ এই ভালো কাজ এই সরকার করেছে, কিন্তু আপাতত সেটি মনে হচ্ছে না। আর মানুষ যেহেতু 15-16 বছর ভোট দিতে পারে নাই, আপনি জানেন এই দেশে ভোট আসলে একটা উৎসবের মতো হয়, ঈদের আনন্দের মতো এই হয়। একটা ভুল ধারণা। এই এটা আপনি বলতে পারেন, ইলিয়াস হোসেন, কিন্তু এই নিয়ে বিতর্ক আছে। না ইলিয়াস হোসেন, পৃথিবীতে শুধুই বাংলাদেশের শব্দটা ব্যবহার করা। আমি তো বাংলাদেশ নিয়েই না না, বলতেছি, শেষ করতে আমি তো অন্য দেশের কথা বলে লাভ নেই। চেঞ্জ করা দরকার। কেন? ভোট কিন্তু উৎসব নয়, ভোট হলো লড়াই। এটা অদ্ভুত শব্দ ব্যবহার করে, ভোট একটা উৎসবের মতো। সেটা আমরা দেখে আসছি, সেই আমেজটা আসে এখানে। উৎসব হয় না। আপনি বলতে পারেন যে এটা হওয়া উচিত না, উৎসবে তো খুনোখুনি হয়, মারামারি হয়, ভোট ডাকাতি হয়, সেখানে উৎসবটার কোন জায়গায় থাকে? এটা অদ্ভুত ব্যাপার। প্রশ্নটা যেটা হয়েছে যে এই 5ই অগাস্টের গঠন তো তাহলে রিজিম চেঞ্জের জন্য তো হয়নি না, তাই হয়েছে? না, আপনি তো যে অনেক ক্ষেত্রেই সংস্কার করার প্রয়োজন মনে জি, করছেন, জি। যে কারণে ফ্যাসিস্ট তৈরি হয় জি, সেটা জি, বলছেন। আমি সেটাই বলছি যে সময় দিকেও যদি সরকার লক্ষ্য করে, আপনার ভালো জিনিস অনেক সময় ভালো লাগে না, কিন্তু জি, জি। যদি খুব বেশি অপেক্ষা হয়, আপনি হয়তো খুব ভালো খাবার খাবেন বলে ওয়েট করছেন, কিন্তু এদিকে ক্ষুধার সময় চলে যাচ্ছে, তখন কিন্তু আপনি বলবেন যে আলু ভর্তা ডাল ভাজি দিয়ে হলেও আপনি খেয়ে ফেলবেন, আপনার পোলাও কুরমা লাগবে না। তো অনেক সময় আপনার তো মূল জিনিসটা হলো জনগণ, জনগণ কি চায় বা জনগণের সমস্যা হচ্ছে কি কি কারণে কোথায়। তো সেগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে নির্বাচনটা জরুরি জিনিস। তবে ওই যে বললাম যে প্রয়োজনীয় সংস্কার করে এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ওই অর্থে বড় ধরনের কোনো বাহাস হয়নি।
সরকারও বলছে যে এই টাইমের মধ্যে, আর এরা বলছে যে আপনি তাহলে সেটাই ঘোষণা করেন যে এই এত তারিখে তফসিল বা এত তারিখে, একটা রোড ম্যাপ চাচ্ছে আর কি। এই জায়গায় কিন্তু এখনো এটা আলোচনা করে সমাধানযোগ্য এমন কিছু হয়ে যায়নি যে কেউ কারো মুখ দেখছে না, কেউ কারোর সাথে কথা বলছে না, তা কিন্তু না। এখনো যথেষ্ট সম্ভাবনা আছে সবাই মিলেই গন্তব্যের দিকে যাওয়ার। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডক্টর তাজনুমা জাবিন। ইলিয়াস হোসেন একটা কথা বলছিলেন, একটা ক্ষুধা থাকে, ভোটের ক্ষুধা বা দীর্ঘ 15 বছর যে কিছু হয়নি সেটির ক্ষুধা। কিন্তু একটা মজার ঘটনা, বাস্তবতা হলো যেটা, সেটি হলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি, জামাত এবং এনসিপি এরা খানিকটা আধা সরকার। যেহেতু রাজনৈতিক দলের সরকার নেই দেশে, এরা আধা সরকার। আমরা জানি বিভিন্ন জায়গায় এদের 3 দলের লোকদেরই প্রভাব বলে রয়েছে, এমনকি প্রশাসন এদের 3 দলের কথা শুনে এবং নানান ধরনের যে সুযোগ সুবিধা পায় এই 3 দলের লোকেরাই পায়। প্রশ্ন হলো যে যেহেতু তারা সবাই মোটামুটি আধা সরকারি অবস্থায় রয়েছে, কিন্তু তাদের শুধু চেয়ারটা বাকি, এই তো যে দল ক্ষমতা যাবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে ধৈর্য নেই, শারীরিক ভঙ্গি পাল্টে গেছে, কথা পাল্টে গেছে, এবং এই অভিযোগটা সবচেয়ে বেশি আসে পুরনো দলগুলোর বিরুদ্ধে আসে, আর আপনাদের দলের বিরুদ্ধে আসে যে আপনাদের রাজনীতির অভিজ্ঞতা নেই, বয়স কম, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলে সিলি ম্যাটার। বয়সে সবকিছু হয় না। তো কি বলবেন? ভোটের ক্ষুধা আছে, এটা কি আমরা জনগণকে জিজ্ঞেস করেছি? আমার তো মনে হয় রাজনৈতিক দলগুলিরই সব ক্ষুধা। মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন যে আমাদের যে রাজনীতি দলগুলোর ইচ্ছা অনিচ্ছা প্রায়োরিটিটাকেই আমরা জনগণেরটা বলে তুলে ধরি, কিন্তু আমরা যোগ করি একটু মজার ব্যাপার রয়েছে। সব রাজনৈতিক দলগুলি কিন্তু এই কথা বলে জনগণ আমাদের সঙ্গে আছে, 18 কোটি জনগণ আমাদের সঙ্গে আছে, পরে হিসাব করে দেখা যায় এই জনসংখ্যার সংখ্যা প্রায় 36 কোটি। ভাই যেটা বলেন যে পট পরিবর্তন হওয়ার পর, এই শব্দটার সাথে আমি আসলে দ্বিমত করি, কারণ পট পরিবর্তন মানে একটা রেজিম পরিবর্তন হওয়া, যে একটা ক্ষমতা গিয়েছে, একজন নেমেছে, এখন একটা ইলেকশন হয়ে আরেকজন ক্ষমতায় আসবে। এর মাঝে যে 1,500 মানুষ শহীদ হয়েছে এবং 20,000 মানুষ যে আহত, পঙ্গু, অন্ধ হয়েছে, এটা আমরা কমপ্লিটলি ভুলে যাই। এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। তো আমি মনে করি না যে এত বড় গণ অভ্যুত্থান বা এত রক্তদান শুধুমাত্র ভোটের ক্ষুধা থেকে হয়েছে। এটা কিন্তু আপনি ওই যে বলার জন্য বলা যে জনগণ কি চায়, জনগণের ক্ষুধা, কিন্তু আমরা কখনো জনগণের কাছে চাই না। আমার কাছে মনে হয় এই ক্ষুধাটা ছিল যে স্বৈরতন্ত্র থেকে মুক্ত হওয়ার ক্ষুধা, এবং সেটা একমাত্র নির্বাচনই একমাত্র এটার পথ না। আমরা যখনই এই টোনে কথা বলি তখনই এটাকে পোট্রে করা হয় যে নির্বাচনকে পিছানোর জন্য, দল গুছানোর জন্য, সময় চাওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে, এরকম কিন্তু না। ওনাদের যে সংবাদ সম্মেলন হলো বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পরে, ওখানে কিন্তু বলেছিল যে কেন ডিসেম্বরের পরে, মানে জুনে এটাতে তাদের সন্দেহ হচ্ছে। আমি জানি না যে যদি ধরেও নিলাম যে শেষের দিকে মানে বর্ষা থাকবে, এইচএসসি এইচএসসি পরীক্ষা থাকবে, সো খুব আশা করা যায় যে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে হয়তো নির্বাচন হয়ে যাবে, বা ডিসেম্বরেও নির্বাচন হতে পারে। এই 2 মাস বা 4 মাস অধৈর্য কেন, এটা আমি আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পরিষ্কার না। এবার আসেন যে ক্ষুধাটা কেন।
আমরা কি কখনো জনগণের কাছে জানতে চেয়েছি? আমরা কিন্তু বলছি যে যদি এই মৌলিক সংস্কারগুলোতে, এই নিয়ম সেটগুলোতে যদি কোনো রাজনৈতিক পক্ষের মধ্যে যদি ঐকমত্য না আসে, তাহলে আপনারা জনগণকে জিজ্ঞেস করেন। গণভোটের উপর তো কোনো কথা হতে পারে না যে আপনি জনগণকে জিজ্ঞেস করেন আপনারা এটা চান কিনা। আন্দোলনে যেসব দল শরিক ছিল তারাও কিন্তু দ্বিমত পোষণ করছে। সেই 31 দফা 2023-এ যারা দিয়েছেন তারাও কিন্তু দ্বিমত পোষণ করছে। কোথায় কোথায় দ্বিমত পোষণ করছে? যে উচ্চ কক্ষে আনুপাতিক হারে প্রত্যেকটা, মানে একটা দল যদি 1% ভোটও পায় তারও একজন প্রতিনিধি থাকবে, এবং এই উচ্চ কক্ষের প্রতিনিধিদের বা ক্যান্ডিডেটদের নামটা নির্বাচনের আগে প্রকাশ করার জন্য, এটা তো খুবই সুন্দর একটা ব্যাপার। এখানে সংরক্ষিত, তা না হলে কি হবে, সংরক্ষিত নারী আসনের মতো সংরক্ষিত পুরুষ নারী আসন, এটা মানে এটা থাকা না থাকা সমান হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা এনসিসি মতো, যেটাতে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে এবং প্রধানমন্ত্রী আপনি দেখেন সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বলা হচ্ছে স্বাধীন, কিন্তু আসলে কি তারা স্বাধীন? তারা কেউ স্বাধীন না। আমরা জানি এই হাসিনার কাছে যেরকম একজন ওই চাঁদাবাজ, মানে বাস স্ট্যান্ডের চাঁদা যারা মালিক সমিতি যেরকম তাকে গুরু মানে, সেই একদম বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রপতিও তাকে গুরু মানে, তাহলে সবকিছু তার হাতে। তাহলে আমরা কি শুধু একটা রেজিমের জন্য এই 1,500 মানুষ, এই বাচ্চা কোলের বাচ্চারা কি, ছোট ছোট শিশুরা কি জীবন দিয়েছে? তো আমার কাছে মনে হয় যে শুধু নির্বাচনটাকে চাওয়ার মধ্যে দিয়ে একটা পট পরিবর্তন, এই কথাটাকে আনাটা, এটা আসলে এক ধরনের এই শহীদদের প্রতি এক ধরনের অপমান করা। আমরা কিন্তু সংস্কারের এই সংস্কারগুলোর পথ ধরেই নির্বাচন আসবে। নির্বাচন অবশ্যই আসবে, কিন্তু তার আগে যাতে শুধুমাত্র সবকিছু বাদ দিয়ে যে আমরা মিনিমাম, যদি আমাদের রাজনৈতিক দলগুলো যদি মিনিমাম ঐকমতে না আসতে পারে যে এত 53 বছর বাংলাদেশ যে একটা লুপের মধ্যে ছিল, সেটা থেকে মুক্তির জন্য যদি আসতে না পারে, তাহলে আমরা সবাই যে জনগণ বলি, সে জনগণকে জিজ্ঞেস করা হোক, গণভোট চাওয়া হোক, যে আপনারা বলেন আপনারা এটাতে। যদি জনগণ বলে না আমাদের কিচ্ছু লাগবে না, জাতীয় সংসদ নির্বাচন দেন, তাহলে তো জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জনগণ যদি বলে যে না, আমাদের ক্ষুধা শুধুমাত্র ভোটের জন্য না, আমাদের ক্ষুধা, আমরা গণতান্ত্রিক মুক্তি চাই, আমরা এই স্বৈরতন্ত্র থেকে মুক্তি চাই, আমাদের ক্ষুধাটা ওখানে, তাহলে তাদের কথাটাই শোনা আমাদের উচিত। যেহেতু তাদের কল্যাণে, আমি তো বলি যে এই গণ অভ্যুত্থানটা তো আমার আপনার থেকেও বেশি সাধারণ জনগণের ডাকেই হয়েছে। যদি হতো তাহলে তো আমাদের 16 বছর লাগতো না। ওই 36 দিন জনগণ এনেছে। যদি জনগণ, কারণ 16 বছর তারা দেখেছে আমরা পারছিলাম না, রাজনৈতিক দলগুলো পারছিল না। এটা আবার তার মানে এটা না যে তাদের 16 বছরের ত্যাগ, নির্যাতন, জুলুমকে আমরা অস্বীকার করি। অবশ্যই সেটাকে আমরা অ্যাকনলেজ করি, এবং যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যা, এগুলো সবগুলোকে আমরা কিন্তু অ্যাকনলেজ করি। কিন্তু এটা বুঝতে হবে যে সাধারণ মানুষের ডাকেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে গেছে। যে সবজিওয়ালা, যে ভ্যানওয়ালা, যে গার্মেন্টসের মেয়ে, যে দোকানদার জীবন দিয়েছে, সে কেন দিয়েছে? সে মনে করেছে যে হাসিনা যাবে, জিনিসের দাম কমবে। সে মনে করেছে যে হাসিনা যাবে, আমাকে আমার বাস চালানোর সময় আমাকে টাকা দিতে হবে না। সে মনে করেছে আমি ফুটপাতে বসবো, আমাকে চাঁদা দিতে হবে না। আমার স্টাফ যে লঞ্চে করে সে যায়, যে ঘাটে, এই যে সে বাড়িতে গেল গত ঈদে, যে ঘাটে আগে আওয়ামী লীগ চাঁদা নিত 100 টাকা, সেই ঘাটে এখন আরেক পক্ষ চাঁদা নিচ্ছে 200 টাকা, দ্বিগুণ। প্রত্যেকটা জায়গায়, এই যে আপনি গরুর হাটের ইজারাটা দেখেন কারা পাচ্ছে, সবকিছুর হাত বদল। তো মানুষ তো এইসব থেকে মুক্তির জন্য, এইসবের ক্ষুধা ছিল মানুষের মনে। তো এগুলোকে ফিক্স না করে, এগুলোর মূল গোড়াটা ঠিক না করে, আমার মনে হয় না যে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে আবার একটা পট পরিবর্তন করে ওই আবার একই লুপে জনগণকে ফেলাটা উচিত হবে। ইলিয়াস হোসেন, এটা বাস্তবতা, রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের পাটাতন তৈরি করেছে। নির্মম নির্যাতনের, হেন নির্যাতন নেই যেটা শিকার হয়নি তারা, ফাঁসি থেকে শুরু করে। কিন্তু এটাও ঠিক যে সাধারণ মানুষ কিন্তু এই রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে পারেনি, যার জন্য যখন তারা বড় বড় সমাবেশ করতেন তখন আমরা দেখতাম যে শুধু দলীয় কর্মীরাই সেখানে অংশ নিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের বা তরুণদের ডাকে সাধারণ আস্থা নিয়েছে, এদের নেতৃত্বরা মেনে নিয়েছে এদের দ্বারা কিছু একটা হতে পারে। শেষ পর্যন্ত আমরা একটা ফলাফল পেলাম। কিন্তু ইদানিং আমরা দেখছি যে বিএনপি সরকারের উপর আস্থা রাখতে পারছে, যদি এটা বিপ্লবী সরকার। আমরা মানে মুখে বলছি না, কিন্তু বাস্তবতাটা তাই। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার হয়েছে।
নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি একদম এক জায়গায় থেমে গেছে, ডিসেম্বরে নির্বাচন করতে হবে। কিন্তু প্রফেসর ইউনূস পরিষ্কার বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং তার যে প্রেস সচিব উনি পরিষ্কার বলেছেন যে জুনের 30 তারিখের পরে 1 ঘন্টা উনি থাকবেন না। এত স্পষ্ট বলার পরেও বিএনপির এই আস্থাহীনতা বা হতাশা কিংবা এক ধরনের ষড়যন্ত্র খোঁজা কেন, এগুলো কেন হচ্ছে? না, বিএনপি তো একটি রাজনৈতিক দল এবং পোর খাওয়া রাজনৈতিক দল। বিভিন্ন সময় তারা প্রতারণার শিকারও হয়েছে। কখনো কখনো তারা একদম নিশ্চিত হয়তো বিজয়ের দিকে যাচ্ছে আন্দোলন, তারপরেও সেই আন্দোলনের পিঠে কেউ না কেউ ছুরি মেরেছে, তারা সেখান থেকে ফিরে আসছে। যে কারণে তারা যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে নজর তো রাখবেই, এটা দোষের কিছু না, এটা রাজনীতিতে থাকে। কিন্তু বিষয় যেটি হয়েছে, আপনি যেটি বললেন যে সরকারও যেরকম বলেছে যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, বিএনপিও বারবার বলে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এই ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। একই কথায় সরকারও রয়ে গেছে, তারাও বিএনপিও রয়ে গেছে। বিএনপি চায় আসলে, আমার যেটা ধারণা আর কি, রাজনৈতিক খবরাখবর বা নেতাদের অ্যাটিচিউড দেখে যেটা বুঝি, যে বিএনপি আসলে চায় একটা নির্দিষ্ট রোড ম্যাপ ওনারা দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। বিএনপি আরেকটু পরিষ্কার হতে চায় যে ডিসেম্বর থেকে জুনে যে দিবেন, তাহলে কোন সময়টায় তফসিল বা কোন সময়টা ইলেকশন, এর মধ্যে আবার এনসিপির দাবি আছে, গণপরিষদ নির্বাচনের দাবি আছে, স্থানীয় সরকারের নির্বাচন দাবি আছে। এই জিনিসগুলো কিন্তু সুরা হয়নি। সেখানেও স্পষ্টতই বিএনপি বারবার বলছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনটাই আগে চায়, কেননা এটা নিয়েই যত রকমের ঝামেলা তারা মনে করছে। স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেওয়ার এখতিয়ারও বা এই সরকারের কতটা আছে, এটা নিয়েও তারা কথা বলে থাকে। আরেকটা জিনিস ডাক্তার আপা বলছিলেন যে আপনার পট পরিবর্তনই হয়তো বা চূড়ান্ত বিষয় না, শুধু হাসিনা যাওয়া মানেই যে সবকিছু চলে গেছে, বিষয়টা এরকম না। কিন্তু একথাও আবার সত্য যে ওই সরকার তারা কোনো সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেয়নি বলেই তারা কিন্তু ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। আপনি যদি লক্ষ্য করেন 3 টার্মের প্রথম যেটি 2008-এর যে ইলেকশন, খুবই কম সংখ্যক আসন নিয়ে বিএনপি বিরোধী দল হয়েছিল, আপনার মনে আছে 30 বা 32টি আসন। এবং সেটা ছিল একটা, ওইটা ছিল ওটাও একটা বানানো নির্বাচন, বানানো পাতানো নির্বাচন। খেলা, এরকম খবরাখবর এসেছিল। পুরোপুরি ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। কিন্তু এরপরেও যদি লক্ষ্য করেন, ওই 30 জন থাকার কারণে বা আরো 2-3 জন মহিলা সদস্য থাকার কারণেও সংসদ কিন্তু প্রাণবন্ত হতো। কোনো বিষয়ে সরকার একরোখা হিসেবে স্বৈরতান্ত্রিক মানসিকতা শো করার সুযোগ কম পেত। একটা প্রতিবাদ ছিল রাস্তায় ঘাটে, একটা বিরোধী দল ছিল সংসদে। কিন্তু পরের যে 2 টার্ম, যে ঘৃণ্য খেলা তারা খেললেন, পরের যে 3 টার্ম, হ্যাঁ পরের 3 টার্ম, একদম লাস্ট টার্মটা তো আসলে সময় পেয়নি। তো এই সময়গুলোতে একদম কিন্তু বিনা চেকে তারা গেছেন, ফলে তারা স্বৈরাচার হয়ে উঠেছে। যদি রাজনৈতিক পরিস্থিতিটা ওরকম থাকতো যে না এই সব দলকে নিয়েই নির্বাচন হতে হবে, তাহলে হয়তো বা এতটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না আওয়ামী লীগ সরকার। তো যে কারণেই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ, ওই কারণে যে নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক হতো, তাহলে এই এত বড় স্বৈরাচার হয়ে উঠতো না, এত প্রাণের বিনিময়ে হয়তো অভ্যুত্থান ঘটানোর দরকার পড়তো না। কিন্তু নির্বাচনগুলো হয় নাই বলেই, এবং আপনি দেখেছেন যে উপজেলা নির্বাচন আমরা 13-র দিকে যেটা দেখলাম, যে প্রথম 2 ধাপে মোটামুটি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছিল নির্বাচন কমিশন, এবং আওয়ামী লীগ হারতে সেই আওয়ামী লীগের কম পাচ্ছিল, সেখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরা উপজেলা চেয়ারম্যান হচ্ছিল। 2 ধাপের পরের থেকে কিন্তু ঢালাওভাবে তারা নিয়ে নিল আর কি আসন, এইগুলো উপজেলাগুলো দুপুর 12টা বা সকাল 11টার মধ্যে বিরোধী পার্টির যারা ক্যান্ডিডেট তারা ঘোষণা দিয়ে নির্বাচন থেকে উঠে আসতে বাধ্য হলো। তো ওই কারণে বলি যে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, যে ফেয়ার একটা ইলেকশন হলে অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়। এখানে একটা প্রশ্ন রাখি আপনার কাছে, সেটি হলো যে আপনি জানেন আমাদের সংবিধানের যে অবস্থাটি করে রেখে গেছে, এই সংবিধানে কিন্তু কোনো একজন ব্যক্তি একদম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে কিন্তু সংবিধান তাকে স্বৈরাচার বানানোর ব্যাপারে সব সময় সহযোগিতা করে যাবে, অবস্থাটা এই দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন হলো যে এটা যদি কোনো সংস্কারই না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতা আসার পরেও তার স্বৈরাচারী হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। কে সুযোগ দিচ্ছে? এই সংবিধান দিচ্ছে। তাহলে কি সংস্কার হওয়া প্রয়োজন নয়? হ্যাঁ, সংস্কারের বেলায় তো কোনো আসলে কারোরই কোনো দ্বিমত নেই, কেউ কম আর বেশি ইদানিং আমরা লক্ষ্য করছি একেবারে মৌলিক সংস্কারের ব্যাপারে অনেকেরই একদম টোটাল দ্বিমত। যারা দ্বিমত করছে তাদের একটা অন্যতম যুক্তি হচ্ছে যে এখন যে সরকারটা আছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার চলে আসছে, কিন্তু এই সরকার আপনি বলছেন যে বিপ্লবী সরকার, কিন্তু সেটা কিন্তু ঘোষণা না, তো অনেকটা সমঝোতার মাধ্যমে আর কি সরকার চলছে। তো যারা বিরোধিতা করছে মৌলিক সংস্কারের ক্ষেত্রে, তাদের যুক্তিটা হলো এই যে এইটার ভিত্তি কি, তাইলে যে আমরা যে সংস্কার করছি, তাহলে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি এসে সংস্কার করতো, তাহলে সেটা গ্রহণযোগ্যতা পেত। আপনাকে এখানে একটা প্রশ্ন রাখি, আপনি গণমাধ্যমে অনেকদিন ধরে কাজ করছেন, আপনার কি বিশ্বাস হয়, আপনি কি বিশ্বাস করতে পারেন
যে কোনো রাজনৈতিক সরকার এসে কোনো সংস্কার করবে, একারবের নজির কিন্তু আমাদের আছে। হ্যাঁ, 3 জুনের কোনো কিছু পরে আর বাস্তবায়ন হয় নাই। হ্যাঁ, না আওয়ামী লীগ করেছে, না বিএনপি করেছে, কেউ করেনি। যে কারণেই তো রাজনীতিতে এত কথাবার্তা হয় জি। সেই পুরনো ইস্যু নিয়ে আর কি। তাহলে যেহেতু তবে আপনি কি আস্থা রাখেন যে তারা এটা করবে কেউ? আমি আস্থা ভবিষ্যতে? বলতে কি আমি আশা করতে পারি আর কি। আস্থা পুরোপুরি রাখা যায় না। আপনি 90-এর উদাহরণ দিলেন, 3 জাতীয় রূপরেখা ছিল। তবে একটা জায়গায় কিন্তু একটু আশার আলো দেখা যায় যে আগে রাজনীতিবিদরা যেভাবে সবকিছু ভুলে যেত, এখন যদি আপনি বলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে কথা বলছেন এবং রাজনীতিতে এই আলোচনাটা আসছে যে উনি আগের চেয়ে যথেষ্ট পরিণত হয়েছেন, প্রাজ্ঞ হয়েছেন এবং সবাইকে নিয়েই দেশ করতে চান, দেশ গড়তে চান। এই কারণে একটা আস্থা বা আশা করা যেতে পারে যে হয়তো আগের মতো আর তারা ভাবছেন না। তবে একটা আলোচনা তো থেকেই যায় আর কি, যেহেতু অতীত ভালো না যে বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে। তবে এটা ঠিক যে রাজনীতিতে বিশেষ করে বড় দলগুলোতে নানান ধরনের কথাবার্তা হয়, কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতা বা নেত্রী যা বলে থাকেন সেই অনুযায়ী চলে। তো আপনি যদি এখন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আস্থা রাখেন বা তার যে রাজনৈতিক প্রজ্ঞা ইদানিং দেখিয়েছেন, বিশেষ করে এই অভ্যুত্থানের সময় থেকেই আমরা জানতাম যে তার সাথে এখন যারা এনসিপির নেতা নেত্রী হয়েছেন তখন সমন্বয়ক ছিলেন, অনেকের সাথে তার যোগাযোগও হয়েছে। সবারই প্রত্যাশা ছিল যে এই জায়গা থেকে বের হওয়াটা আর কি। তো সেইখানে যদি একটু কথা হয়ে থাকে, আর রাজনীতি তো আমরা প্রকাশ্যে যা দেখি তার চেয়ে আড়ালেও কম হয় না। ওইটাই বেশি হয়। আমরা কিন্তু এরকম কথাও শুনি যে এখনো তারেক রহমানের সাথে এনসিপির নেতৃবৃন্দের একটা যোগাযোগ আছে, সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তাদের মধ্যে কথাবার্তা হয়ে থাকে। কোনো সময় যদি দেখা যায় যে তারা মিলে ঝিলেই নির্বাচনে আসছে বা আসন ভাগাভাগি করছে, অস্বাভাবিক কিন্তু কিছু না। এরকম আলাপ আলোচনাও কিন্তু আছে রাজনীতিতে। ডক্টর জাবিন, আপনাদের দল সম্পর্কে একটু প্রশ্ন উঠেছে, কারণ আপনারা তরুণ, আপনাদের প্রতি সাধারণ মানুষের ভীষণ আগ্রহ রয়েছে। একেবারে গ্রামগঞ্জেও আপনাদের সংগঠন হয়তো দাঁড়ায়নি, কিন্তু আপনাদেরকে চেনে, জানে এবং তারা আপনারা কি করছেন না করছেন সেদিকে লক্ষ্য রাখে। আপনাদের দলের ভেতরে যে প্রবলেমটা আমরা লক্ষ্য করছি সেটি হলো, আপনারা বলেছেন দল হলো একটা মধ্যপন্থী দল হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো কোনো মহল আপনাদেরকে বাম দিকে ঠেলে দিচ্ছে, আবার কোনো কোনো মহল আপনাদেরকে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনাদের ফেসবুক স্ট্যাটাসে আরো জামালা তৈরি করছে। প্রথম প্রশ্ন, আসলে এই যে আপনারা একটা সংকটের মধ্যে রয়েছেন, কিন্তু এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি, আপনারা কি চিন্তা করছেন? আরেকটি বিষয় সেটি হলো যে অ্যাক্টিভিজম থেকে আপনারা কবে বের হবেন? আপনারা দুজনেই বলছিলেন যে বিগত 16 বছর আসলে কোনো নির্বাচন হয় নাই। 16 বছরে কিন্তু নির্বাচন হয়েছে। জি। এই নির্বাচিত স্বৈর শাসকই কিন্তু 16 বছর টিকে ছিল নির্বাচনের মাধ্যমেই। সো ওটা এরকম নির্বাচন যাতে আর না হয়, এটাই কিন্তু সুষ্ঠু নির্বাচন। এখন যদি বলেন যে উনি হাসিনাকে, আপনি যেটা বললেন যে সংবিধান আটকায় নাই, এরকম বিধ্বংসী ফ্যাসিস্ট হয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু সংবিধান আটকায় নাই, এজন্যই কিন্তু সহযোগিতা করে, ফ্যাসিলিটেট করেছে আরো। সো আর এই নির্বাচন ব্যবস্থা বা এই নির্বাচনটা যেসব সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু বারবার সেগুলার সংস্কার চাচ্ছি। নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়, কিন্তু গত 16 বছরে সবচেয়ে পরাধীন হচ্ছে এই নির্বাচন কমিশন। এবং আমরা যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছি, এটা কেন আগে চাচ্ছি? কারণ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনি দেখেন মানুষের মানে দুর্ভোগের কিন্তু কোনো শেষ নাই। ইএনও, ডিসি এরা কিন্তু ওভারবার্ডেন এবং আইন শৃঙ্খলার কোনো, কারণ প্রত্যেক পুলিশই তো সবচেয়ে বেশি গুলি চালিয়েছে। সো আইন শৃঙ্খলার অবস্থা একেবারেই ভঙ্গুর। সো প্রতিটা জায়গায় যদি স্থানীয় প্রতিনিধিরা চলে আসে, এবং তখন কি হবে কি যে এই নির্বাচন কমিশনটাও আমাদের একটা আস্থায় নিতে পারবো যে ঠিক আছে, তারা ফেয়ার ইলেকশন প্রডিউস করছে এবং পরবর্তীতে টাইম মতোই কিন্তু জাতীয় নির্বাচন হবে। আরেকটা হচ্ছে গণপরিষদ। পুরো পৃথিবীতেই কিন্তু নতুন সংবিধান বা সংবিধান প্রণয়নের যখন কথা হয় তখন কিন্তু গণপরিষদের মাধ্যমেই কিন্তু হয়। এই এখতিয়ারটা কিন্তু এই নির্বাচিত সংসদকে কিন্তু নির্বাচিত গণপরিষদ থেকেই নিতে হয়, কারণ এটা একটা গণ অভ্যুত্থানটা কিন্তু সবসময় হয় না। এই যে গণ অভ্যুত্থানটাই কিন্তু জনগণের প্রত্যেকটা মানে মানুষেরই একটা অভিপ্রায়। এটাকে আপনি যে বললেন যে শুরুতে কেন বিপ্লবী সরকার নিয়ম কানুন মেনে হয় নাই, কিন্তু এটা কিন্তু যখন হয় তখন কি জনগণ বাধা দিয়েছিল? সবার সমর্থনে, জনসমর্থনেই কিন্তু এটা হয়েছিল এবং এটাকে কিন্তু 106 আর্টিকেল দ্বারা কিন্তু এটাকে ব্যাখ্যাও করা যায়।
সো আমার কাছে মনে হয় যে এই আবার শুধু ওই নির্বাচনকে ওই 16 বছরের নির্বাচনের মতো রিপ্লেস না করে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, কারণ বিএনপি বলেন বা অন্য যে কোনো রাজনৈতিক দল বলেন, তারা তো তাদের জনপ্রিয়তা, তাদের দক্ষতা, সাংগঠনিক যোগ্যতার উপর যথেষ্ট আত্মবিশ্বাসী, তাহলে যে কোনো নিয়মেই তাদের রাজি হওয়াটা উচিত বলে আমি মনে করি। সো আমরা আর ওই 16 বছরের পুরনো নির্বাচন ব্যবস্থাটা আসলে আমরা আর চাই না। এবার আসে আমার যে এনসিপির যে কথা আপনি বলছিলেন, এটা যেহেতু বাংলাদেশের দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ধরনের রাজনৈতিক দল ছিল বা এরকম একটা পরিবেশ ছিল, এবং সময়ের দাবিতে বা গণ অভ্যুত্থান এর পরে এই যেসব ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, সেই অভ্যুত্থান থেকেই একটা তরুণদের একটা দল এনসিপি বের হয়ে আসে। এখন স্বাভাবিকভাবেই এই দীর্ঘ দিন পর এখন কিন্তু সবার নজর এখানে থাকবে যে প্রত্যাশাটা এরকম যে যদি আমি এটা চাইতাম তাহলে তো আমি বিএনপিতেই যেতে পারতাম বা আমি জামাতেই যেতে পারতাম। আমাদের কাছে ডিফারেন্ট চাই দেখেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে ডিফারেন্ট চাই দেখেই কিন্তু তারা আমাদের কাছে প্রত্যাশাটা বেশি করে। এখন আপনি যেটা বললেন হেলে যাওয়া, এটা হয় কি যে এই ধরনের বাইনারি যুদ্ধগুলাকে আসলে টিকিয়ে রেখেই কিন্তু ফ্যাসিস্টরা আরামে 16 বছর ধরে আরামে ছিল। এই ধরনের কালচারাল ঝামেলাগুলো লাগিয়েই কিন্তু ফ্যাসিস্টরা একদম আরামে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সো আমরা যেহেতু এগুলোকে একদম শুরুতেই আইডেন্টিফাই করে ফেলেছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করেই আগাতে হবে। কেন এবার যদি বলেন যে কি করলাম দলের ভিতর বা আমরা কি করছি, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে ডায়লগ করছি এবং কাউন্সিলিং করছি, কারণ আপনি কথার মাধ্যমেই আপনার আলোচনাটা আগায়। আমার একজন কলিগ আছে, আরেকজন যুগ্ম আহ্বায়ক সার্ভার তুষার, ও একটা কথা বলে যে আনলার্নিং করতে হবে অনেক কিছু, এটাই হচ্ছে মেইন লার্নিং। আপনি একটা পক্ষের কথা বললেন, মানে আপনি দ্বিমত হওয়ার সাথে সাথে আপনাকে ওই ঘেঁষা দিয়ে দিলাম, একটা ট্যাগ দিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। আপনি কি ভাবেন এটা আমাকে জানতে হবে, ডান কি ভাবে এটা বামকে জানতে হবে, বাম কি ভাবে এটাকে ডানকে জানতে হবে, তাহলে আমরা একজন আরেকজনের সমস্যাগুলো বুদ্ধিভিত্তিক ভাবে ফিক্স করতে পারবো। সো যেহেতু আমরা শুরুতে এই সমস্যাগুলা অ্যাড্রেস করে ফেলেছি এবং গত 53 বছরে কোন কোন জায়গায় ফ্যাসিস্ট কাজ করে, কালচারালি বলেন বা পলিটিক্যালি বলেন, কাজ করে তারা এই ধরনের দ্বন্দ্বগুলা জিয়ে রেখেছিল, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এবং ওইগুলো ভিত্তিক কিন্তু আমরা এই চর্চা বা কাউন্সিলিং বলেন বা ডায়লগ বলেন, এটা আমরা দলের ভিতরে করছি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজগুলা করতে গিয়ে আমাদের সাংগঠনিক কাজ হয়তো একটু স্লো হয়েছে। এখন যদিও আমরা আবার পুরোদমে কাজ শুরু করেছি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করছি, কারণ আমরা জানি যে এগুলোকে আপনি যত অদেখা করবেন, যত জিয়ে রাখবেন, তত হচ্ছে ওই অন্যান্য রাজনৈতিক দলের মতোই আমাদের ভাবমূর্তি হয়। আরেকটা হচ্ছে ফেসবুক পোস্টটাকে আমরা আসলে সবাই যার যার ব্যক্তিগতই মনে করি, কিন্তু যেহেতু এখন রাজনৈতিক দলটা নতুন, যখন আমাদের মানে দলের ইয়াটাই হচ্ছে যে দল থেকে যাতে ব্যক্তি থেকে যাতে দলটা বড় হয়, এখনো হচ্ছে অনেকগুলো ফেস কিন্তু দলটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু যখন এটা একটা দল হয়ে উঠবে এবং এটার জন্য একটা পথ একটু আমাদেরকে কিন্তু পার হতে হবে, এবং আমাদের দলের এটা যে একটা দুইটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা উপর যাতে দলীয় স্বার্থটা ডিপেন্ড না করে, আমরা যাতে সামগ্রিকভাবে একটা সিদ্ধান্তে বা একটা ডিসিশনে পৌঁছাতে পারি। তখন কিন্তু এটা যখন স্টাবলিশ করে ফেলবো, তখন আপনারাই জিজ্ঞেস করবেন না যে অমুক ফেসবুক পোস্ট দিয়েছে, তাহলে আপনাদের মতো, কারণ আমাদের দলটাই এভাবে দাঁড়িয়ে যাবে, দলীয় স্ট্যান্ডটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো ওইভাবেই কিন্তু আমরা আগাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবার
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডক্টর তাজনুবা জাবিন। ইলিয়াস হোসেন, আমরা দেখছি সেনা প্রধানের বক্তব্যকে সমর্থন করে বিএনপি নেতারা বক্তব্য রাখছেন। সোমবার এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু চৌধুরী প্রশ্ন করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধান এমন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায়, কি বলবে? এটা আসছে যে সেনা প্রধানের বক্তব্যের পরে একটা রিয়াকশন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই খেয়াল করেছেন, কেউ কেউ কলামে প্রশ্ন তুলেছে যে সেনা প্রধান এইভাবে বলতে পারেন কিনা। তো ওই আলোচনার প্রেক্ষিতে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেছেন যে অসুবিধাটা কি। প্রশ্নটা আসছে এইরকম যে আপনারাও দীর্ঘ ক্যারিয়ার সাংবাদিকতা দেখেছেন যে আমরা আগে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো এইভাবে খবরে আসতো না। তারা নিজেরাও খুব একটা কিছু জানাতো না মিডিয়াকে, মিডিয়াও তাদেরকে একটু দূরত্ব রেখে চলতো। আমরা আইএসপিআর জন্য অপেক্ষা করতাম। এক্স্যাক্টলি, আইএসপিআর তাদের ভাষায় একটা আপনাকে হয়তো প্রেস রিলিজ পাঠাতো, আপনার ওর বাইরে ওর চেয়েও বেশি তথ্য আপনার কাছে থাকলেও ওর বাইরে আপনি যেতেন না, প্রেস রিলিজ অনুযায়ী লিখতেন, তাই তো? কিন্তু এখন তো ভেতর থেকে সংবাদ বের হচ্ছে, হ্যাঁ, আবার এই ব্যাপারে সেনাবাহিনীতে কোনো আপত্তি আসছে না। এটা একটা পজিটিভ দিক। এর মধ্যে একটা লেখা এরকম বেরিয়েছিল যেদিন আপনার ওই সেনাপ্রধান যে অ্যাড্রেস করছিলেন তাদের বাহিনীকে নিয়ে কথা বলছিলেন, যেটার কোনো প্রেস রিলিজ ছিল না, কিন্তু নিউজ হলো সব জায়গায় যে ওই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে সেনাপ্রধান। এটার একটা ব্যাখ্যা আসছিল এরকম গণমাধ্যমে যে এই নিউজ পেয়েছেন এবং আপনি ছেপেছেন বা টেলিভিশন করছেন, এত বাহাদুরি করার কিছু নাই, কারণ ওনারা চেয়েছেন নিউজটা ছাপা হোক। অবশ্যই, এবং আপনারা জানেন কারণ যেহেতু ভিতরে কোনো সাংবাদিক ছিল না, যে কারণেই আপনারা পেয়েছেন। অথবা আলাদা এখানে কোনো মুন্সিয়ানা নাই, সাংবাদিকের নিউজ সরবরাহ করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো যে আগের চেয়ে, আমি তো পজিটিভলি দেখি, তাহলে বাহিনীগুলো হয়তো গণমুখী হয়েছে আগের চেয়ে। তারা এখন খবর দেয়, নেয়, মানুষের কোনো সাংবাদিক ছিল না, না, এবং কোনো উৎস ছিল না, থাকার সুযোগও নেই। যদি কোনো খবরের উৎস না থাকে, সাংবাদিক না থাকে, সেই খবরটি কি খবর? ওই যে আপনি গণমাধ্যমে এখন গণমাধ্যম হয়ে গেছে, তো অনেক কিছুই চলে আসে এই খবরে, এবং আমরা আজকাল ফেসবুক স্ট্যাটাস থেকে, তারপরে গ্রুপের স্ট্যাটাস থেকে খবর করতে বাধ্য হচ্ছি। এর আগে আপনি কখনো করেছেন ফেসবুকে কে কি লিখলো সেটা ধরে নিউজ করা? এখন রীতিমতো হেডলাইন নিউজ হচ্ছে। এটা একটা সোর্স, সাংবাদিকতার একটা কথা আছে না, এটা অসুবিধা নেই, ফেসবুক থেকে আমরা নিউজ করি, যেটা সাংবাদিকতা একটা কথা আছে, ম্যান মেক্স নিউজ। এখন কোন ব্যক্তি ফেসবুকে কোন স্ট্যাটাস দিলে সেটা আমরা নিতে পারি, এটা তার বক্তব্য কারণে। এই জিনিসগুলো নতুন, আমি সেটাই বলছি আর সেটা অবশ্যই। হ্যাঁ, একটা সময়ে ব্যক্তিগত মতামতকে আমরা ওইভাবে গুরুত্ব দিতাম না, যে কে বলছে, কোনো প্রতিষ্ঠান বা আনুষ্ঠানিক বলছে, না হলে সেটা নিউজ আসতো না, কিন্তু এখন আসছে। এটি পরিবর্তন। আমি বলতে পারি যে অতীতে এরা ছিল না, এখন আছে, তাই বলে ভবিষ্যতে হবে না তা তো না, চেঞ্জ হচ্ছে। তো সেনাপ্রধানের যে কথাটা আর কি আপনি বলছিলেন, তো ব্যাখ্যাটা আসছে এরকম যে উনি যদি আপনার গণ অভ্যুত্থানের সাথেই থাকতে পারেন বা ওই সময়ে সরকার গঠনের প্রক্রিয়ার সাথে থাকলেন, তাহলে দেশের একজন অভিভাবক হিসেবে বা একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তাদের মতামত কেন বলতে পারবেন না? বলতে তো পারেনি। তবে আমাদের দীর্ঘদিনের যেটা অভ্যাস বা অভিজ্ঞতা, এই উনি তো সরকারেরও গুরুত্বপূর্ণ একটি পার্ট হতে পারতো, যেসব বিষয় নিয়ে সরকারকে কথা বলার কথা, তো সে প্রধান উপদেষ্টা বা সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে বৈঠকে বলতেই পারতেন। এর আগেও তো এরকম হয়েছে, কেউ একজন বিদেশ গেলে ফিরে এসে তারা একসাথে বসে কথা বলা বা দেশের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে পর্যালোচনা হয়েছে, আমরা সে ছবিও দেখেছি বা নিউজও দেখেছি। সেভাবে যদি হতো তাহলে হয়তো এটা নিয়ে এই সমালোচনা আসতো না। তবে কে কি বলেছে তার চেয়ে এখন বড় কথা হলো যে দেশটাকে একটা সুশৃঙ্খল পথে নেওয়ার জন্য, একটা গঠনমূলক নেওয়ার জন্য যে যার জায়গা থেকে যদি যার জায়গা থেকে অবদান রাখে, ভূমিকা রাখে, দোষের কিছু না। পরবর্তী সময় অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক, জি, সম্ভবত এই বিষয়টা কিছুটা অস্বীকার করা হয়েছে খানিকটা, ওরকম না এরকম। এটা বরাবরই আপনারা দেখে আসছেন হ্যাঁ। যে হাই অফিসিয়ালসদের নিয়ে যখন আমরা নিউজ করি, আমরা তো আর নিজে থেকে করি না, কেউ না কেউ কোনো না কোনো সোর্স থেকেই করি। তো সেটা যদি ঠিক ওই হাই অফিসিয়ালসের সাথে ভালো না দেখায়, তাহলে তারা একটা প্রেস কনফারেন্স করে বলে যে একটু মিডিয়া বাড়াবাড়ি করেছে, এটা এরকম ছিল না, এটা আসলে ওরকম ছিল। তো যারা যা বোঝার তারাও বোঝে, যারা পড়ে তারাও বোঝে, কিছু লেখা কিছু কথা অব্যক্তই থেকে যায়। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্নটা উঠেছে কি, যখন রাজনৈতিক দল থেকে তাদেরকে সমর্থন দেওয়া হয় বক্তব্যকে, অথবা তাদের সঙ্গে আলাদা করে কোনো কোনো রাজনৈতিক বৈঠক করেন, এই খবরগুলো মানুষ কি স্বাভাবিকভাবে নেয়? স্বাভাবিকভাবে নেয় না, তবে এটা চলে। আমি আপনাকে এর আগেও বলতেছিলাম যে এমন এমন রাজনীতিতে ঘটনা ঘটে যেটা আপনি হয়তো জানি কিন্তু লিখতে পারি না সোর্সের অভাবে, বা লেখাও যায় না, অনেক সময় দেশের বিপক্ষেও চলে যেতে পারে, বা সুন্দর একটা ট্রেন্ডে যাচ্ছে রাজনীতিটা, ভেতরের যে কথাটা যদি আমি লিখি তাহলে ক্ষতি হতে পারে ওই ইতিবাচক পদক্ষেপটার
বিপক্ষে যেতে পারে, যে কারণে আমরা তখন সেটা বলি না বা লিখি না। ওই জায়গায় আমার আপনার পরিমিতি বোধ কাজ করে। তো যেটা হচ্ছে এটা না হলে ভালো, কিন্তু হচ্ছে বলে যে সব শেষ হয়ে গেল এমনও মনে করার কারণ নেই। কারণ এখন অনেক কিছুই ইজি হয়ে আসছে আগের চেয়ে আর কি। যে রিজেক্ট ছিলাম আমরা, যে এটা করা যাবে না সেটা করা যাবে না, সেগুলো কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। একই সঙ্গে কিছু আশঙ্কার মেঘও জন্মায়। খুব স্বাভাবিক, যে কোনো নতুনের প্রতিই কিন্তু এক ধরনেরই কাজ করে, এটা মানুষের আতঙ্কের কাজ করে, যে আগে তো দেখিনি কি যে হয়, কিন্তু আপনাকে করতে হয়, তারপরে নতুনের দিকে যেতে হয়। ডক্টর জাবিন, আপনি কি বলবেন? গণ অভ্যুত্থানে যখন হাসিনা যখন পালায়, এরপর যখন আমাদের সেনাপ্রধান বক্তব্য দেয় দুপুরবেলা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সবাই খুব অধীর আগ্রহে ওনার বক্তব্যের জন্য অপেক্ষা। এই আধা ঘন্টা, এক ঘন্টা, শেষ পর্যন্ত বোধহয় 4টায় দিয়েছে। হ্যাঁ। তো ওনার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এবং আমরা জানি এই গণ অভ্যুত্থানে দেশপ্রেমিক অনেক সেনা সৈনিকদের কিন্তু যথেষ্ট এই অভ্যুত্থানের প্রতি সমর্থন ছিল, এবং তার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই সমসাময়িক যে জিনিসটা, যে আপনি সরকার, রাজনৈতিক দলগুলো এবং হচ্ছে সেনাবাহিনী বা এইটা যদি আপনি চিন্তা করেন, এদের মধ্যে না আসলে তিনটা পক্ষেরই কিন্তু দায়িত্ব সাধারণ মানুষকে আস্থায় রাখা। কারণ তারা আমাদের এক ধরনের আমাদের অভিভাবকের মতো, আপনি যদি মনে করেন। এখন যখন আপনি এরকম কারো কাছে শুনবেন যে আমার অভিভাবক নাই, যখন সেনাপ্রধান বলে, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয় যে কি হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এই ধরনের বক্তব্য আসলে আমার কাছে মনে হয় যে ঘনীভূত, মানে জিনিসটাকে আরো বেশি একটা মিস্টেরিয়াস করে তোলে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে নির্বাচনের সময় যাওয়াটা, আমাদের এই গণ অভ্যুত্থানটা কিন্তু ছিল যে আধিপত্যবাদ বিরোধী এক ধরনের একটা আন্দোলন কিন্তু জোরালো হয়েছে এই 24শে জুলাই। সো পাশের ওই পাশ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি, মানে ওখানে আমাদের মানে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এমন একটা দেশ থেকে যখন বলে তারা নির্বাচন চায়, আবার সেনাপ্রধান যখন রাজনৈতিকভাবে বলে যে নির্বাচন চায়, এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও যখন বলে যে নির্বাচন চায়, তখন কিন্তু এই যে একটা তাদের একটা হস্তক্ষেপ পাশের দেশের, এটা কিন্তু আমাদের মনে, যেহেতু আমাদের অনেক তিক্ততা, অভিজ্ঞতা, নানান কিছু, যেটা বললেন যে অনেক আমরা রিজিড না, কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের প্রবাবিলিটি আমাদের মধ্যে আসে। তো এটার প্রেক্ষিতেই আমার মনে হয় যে পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হয়ে গেছিল। কিন্তু এটার দায়িত্ব প্রত্যেকটা পক্ষকে নিতে হবে, ওনাদেরকে, মানে সাধারণ মানুষকে। এবং এই যে আমরা যে বারবার বলছি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, এই পরিবেশটার দিকে যাতে আমরা এগিয়ে যাই সুন্দরভাবে, এটার জন্য কিন্তু প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্বশীল ভাবে। এবং যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত, আমাদেরকে আস্থায় নেয়ার, তাদের পক্ষ থেকে এই দায়িত্বটা আমি আরো বেশি বলে মনে করি। কিন্তু তা না করে যদি ওনারা আবার রাজনৈতিকভাবে এক ধরনের একটা বক্তব্য দিয়ে এই নির্বাচনের ব্যাপারটাকে নিয়ে যদি কোনো ধরনের নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চায়, সেটা কিন্তু খুব একটা কারোর জন্যই ভালো হয় না। এবং সবচেয়ে সবাই মুখে যখন বলে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটা যাতে কাজেও মানে প্রতিফলন হয়, সেটাই উচিত আর কি। ডক্টর তাজনুবা জাবিন এবং ইলিয়াস হোসেন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।